আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। পুরো সপ্তাহের খেলার বিশ্লেষণ এবং আপকামিং খেলার অ্যানালাইসিস নিয়ে আমরা আপনাদের সঙ্গে আজকের অনুষ্ঠান। আমাদের সাথে সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই অ্যানালাইসিসের জন্য উপস্থিত আছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুরুতে জানিয়ে দিতে চাই আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি। দর্শকদেরকে জানিয়ে দিতে চাই পুরো সপ্তাহে ক্রিকেট নিয়ে যে টুর্নামেন্ট, ক্রিকেট নিয়ে যে দ্বিপাক্ষিক সিরিজগুলো হয়েছে সেগুলোর মধ্যে আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হয়েছে। রাইজিং স্টার যেটা আমরা ইমাজিন এশিয়া কাপ নামে চিনি, সেটার একটা টুর্নামেন্ট শেষ হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যাশেজের খেলা চলছে এবং জিম্বাবুয়ে, পাকিস্তান, শ্রীলঙ্কার ট্রাই সিরিজ আমরা দেখেছি লাস্টের দিকে। এছাড়া ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে আমরা কথা বলবো। এছাড়া আমরা জানিয়ে দিতে চাই আগামী সপ্তাহে কি খেলা আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রতীক ভাইয়ের কাছে শুরুতে আমি জানতে চাই, বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের যে টেস্ট সিরিজটা আমরা দেখেছি, বাংলাদেশ কিন্তু ঘুরে ফিরে খুব একপেশে ম্যাচ জিতেছে। জি, সেকেন্ড টেস্টে কিছুটা যদি বলি যে কম্পিটিশন আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে পেয়েছি। তো একটা জিনিস জানতে চাও, পুরো সিরিজে বাংলাদেশের যে ডোমিনেশনটা, বাংলাদেশের ভালো পারফরমেন্স নাকি আয়ারল্যান্ডের মতো দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স? এখানে আয়ারল্যান্ডের যেই টেস্ট স্কোয়াডটা আমরা দেখেছি এই সিরিজের জন্য, সেখানে কোয়ালিটি ফাস্ট বোলারের কিন্তু অভাব ছিল। আপনি যদি লিমিটেড ওভার ক্রিকেটে আয়ারল্যান্ডের স্কোয়াডটা দেখে থাকেন, সেখানে যারা নতুন বলে বোলিং করে থাকে এবং লাল বলের ক্রিকেটে যারা আসলে বোলিং অ্যাটাকে নেতৃত্ব দিচ্ছেন, এটার মধ্যে বিস্তর একটা পার্থক্য রয়েছে। ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে যেই ওপেনাররা বড় বড় দলের বিরুদ্ধে স্ট্রাগল করে, তারা কিন্তু এই সিরিজে মোটামুটি বেশ ভালো করেছে। আপনি মাহমুদুল হাসান জয়ের কথা বলতে পারেন, সাদমান ইসলামের কথা বলতে পারেন। এই ধরনের ব্যাটারদের আসলে উইক জোনটা যেটা রয়েছে, ওটা এক্সপ্লয়েট করার মতো অ্যাডিকুয়েট স্কিল আয়ারল্যান্ড পেসাররা পজেস করেন কিনা, এটা নিয়ে আমার একটা প্রশ্নের বিষয় রয়েছে লাল বলের ক্রিকেটে অবশ্যই। তো সেখান থেকে বলতে গেলে ব্যাটারদের সাফল্য অনেকাংশ অবদান রয়েছে আয়ারল্যান্ড ফাস্ট বোলারদের। কিন্তু যদি আমরা বোলিংয়ের ক্ষেত্রে আসি, তাহলে হাসান মুরাদ নতুন অ্যাডিশন আমাদের টেস্ট সেটআপে, উনি কিন্তু খুব ইমপ্রেসিভ ছিলেন এবং অনেকাংশে তাইজুল ইসলামের চেয়ে তাকে আমার আরও বেশি কনফিডেন্ট মনে হয়েছে এই সিরিজে। আমরা যদি দুইটা সিরিজের টেস্টের কথাই বলি, ফার্স্ট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধান 47 রানে জিতেছে। জি। এছাড়া যদি বলি সেকেন্ড টেস্টে বাংলাদেশ 217 রানে জিতেছে। জি। ব্যবধানটা কিন্তু অনেক বেশি এবং ফার্স্ট টেস্টে আমরা 171 রানের একটা অনবদ্য ইনিংস দেখেছি মাহমুদুল হাসান জয়ের কাছে এবং সেকেন্ড টেস্টে 100 টেস্ট খেলতে নামা মুশফিকের ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি, সেকেন্ড টেস্টে সেকেন্ড ইনিংসে হাফ সেঞ্চুরি। বারবারই যেটা আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ অনেকদিন পর বাংলাদেশের ব্যাটার রান পেয়েছে, যেটা আপনি বলছিলেন যে কিছু জায়গায় দুর্বলতা দেখেছি পেসারদের ক্ষেত্রে, বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছু জায়গায় দেখেছি যে দুর্বল জায়গাগুলো তারা পিক করতে পারেনি। তো যেমন আপনি বলছিলেন যে মাহমুদুল হাসান জয়, শান্ত, লিটন দাস, মমিনুল থেকে শুরু করে মুশফিক সবাই ভালো রান করেছে। তো এটা কি আসলে বাংলাদেশের পারফরমেন্সের জায়গাটাকে আমরা কিন্তু এনলাইট করতে পারি, নাকি বলতে পারি যে না ঠিক আছে এটা একটা দুর্বল দলের বিপক্ষে ভালো খেলেছে? ধরেন রান করাটা তো আসলে যে কোনো ক্ষেত্রে কঠিন বিষয়, ঠিক আছে? আপনি এটা অ্যামাচার বোলিংয়ের বিরুদ্ধে করেন বা টপ নচ বোলিংয়ের এগেনস্টে করেন, রান তো সবসময় রানই। তো সেই দিক থেকে তাদেরকে বাহবা আমাদের জানাতে হবে। কিন্তু আপনি দেখেন, আপনি ফার্স্ট টেস্ট ম্যাচ এবং সেকেন্ড টেস্ট ম্যাচে আয়ারল্যান্ডের যদি বোলিং লাইন আপটা দেখেন, ফার্স্ট টেস্ট ম্যাচে যে ডিসমাল পারফরমেন্স ছিল আয়ারল্যান্ড ফাস্ট বোলারদের, সেখান থেকে কিন্তু তারা সেকেন্ড টেস্টে ডিসিশন নিয়েছে যে তারা অত সংখ্যক পেসার নিয়ে আর নামবেই না। আপনি দেখবেন যে কার্টিস ক্যাম্পার নতুন বলে বোলিং করেছেন সেকেন্ড টেস্টে, সো কিন্তু পার্ট টাইমার। হ্যাঁ, সো দ্যাট শোস যে ফাস্ট বোলাররা কিন্তু আসলে এইখানে অতটা তাদের স্কিলটা শোকেস করতে পারেনি ফার্স্ট টেস্টে, যদি বিশেষ করে বলতে চাই। তো সেখান থেকে তো অবশ্যই আপনার এটা স্বীকার করতেই হবে যে আয়ারল্যান্ডের বোলিংটা আসলে বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নেওয়ার মতো যথেষ্ট ছিল না। এখন আপনি যদি বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে আসেন, আপনি নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারেন, মুশফিকুর রহিমের কথা বলেন বা লিটন দাসের কথা বলে থাকেন, তারা কিন্তু টপ নচ সাইডের এগেইনস্টে মোটামুটি রান করে আসছে। এবং আপনি যদি দেখেন যে বিগত 1 থেকে 1.5 বছরে বাংলাদেশের এই ব্যাটিং লাইনআপে কারা কি পারফরমার ছিলেন, তাহলে লিটন দাস আসলে উনি লাল বলের ক্রিকেটে খুব ভালো একজন ব্যাটার। বলটা একটু পুরনো থাকে, তো সেই ক্ষেত্রে ওনার যে ইনিশিয়াল স্ট্রাগলটা থাকে নতুন বলের এগেইনস্টে, সেটা আমরা টেস্ট ক্রিকেটে দেখতে হয় না। মমিনুল হক উনি কিন্তু লাস্ট বাংলাদেশ ইন্ডিয়াতে ট্যুর করলো, সেখানে কিন্তু বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন। সো ওনারা কিন্তু অনেক আগে থেকেই পরীক্ষিত। যেই লুপ হোলটা বাংলাদেশ ব্যাটিং লাইন আপে বা দুর্বলতার জায়গা যেটা, সেটা হচ্ছে টপ অর্ডার ব্যাটিং,
সেটা আসলে এই সিরিজে আমরা ব্লসম করতে দেখেছি। এখন এইটা সাস্টেইন কতটুকু করবে বা এটা আসলে উন্নতির জায়গায় এসেছে কিনা, এটা আমরা পরবর্তীতে ভালো একটা দলের বিপক্ষে খেললে আমরা আসলে একটা আলটিমেট ডিসিশনে আসতে পারবো। বাট প্রসেস একটা স্টার্ট হওয়ার যে বিষয়টা থাকে যে রানে ফেরা, সেই দিক থেকে বাংলাদেশের টপ অর্ডার রানে ফিরেছে। এখন এটা কতটা সাস্টেইন করা যায় এটাই বিষয়। আমি সংক্ষেপে একটু জিনিস জানতে চাই, অনেকদিন পর মিরপুরে টেস্ট দেখলাম আমরা, এবং যেটা দেখি যে মিরপুরের টেস্ট মানে কম রানে 200-250 রানেই মোটামুটি শেষ হয়ে যাওয়া। সো টনি হেমিংয়ের আসার পর থেকে এটা নিয়ে অনেক কথা হচ্ছিল। লাস্ট সিরিজটাতে আমরা দেখলাম যে কাদামাটি উঠতে দেখেছি, কিন্তু এই সিরিজে কিন্তু আসলে ব্যাটিং সহায়ক উইকেট দেখেছি। এটার সাথে আমি আরেকটা জিনিস জানতে চাই, বাংলাদেশের এবং আয়ারল্যান্ডের টেস্ট সিরিজে বোলারদেরকে আপনি কিভাবে রেট করেন? খুব একটা খারাপ না। ইবাদত হোসেনকে অনেকদিন পর আমরা টেস্ট ক্রিকেট খেলতে দেখছি, একটু অফ কালার মনে হয়েছে। খালেদ আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, কিছু কিছু ডেলিভারি খুব আনপ্লেয়েবল ছিল। হ্যাঁ, হাসান মুরাদ খুব ভালো বোলিং করেছেন। মেহেদী হাসান মিরাজকে একটু অফ কালার মনে হয়েছে আমার। এখানে আয়ারল্যান্ড সামনে তো তাদের টি-20 সিরিজটা রয়েছে, যদি কি নোট তারা নিতে চায় এই টেস্ট সিরিজ থেকে, তাহলে তাদের সেকেন্ড ইনিংস ব্যাটিংটা যদি বলতে পারি, ফোর্থ ইনিংসে অ্যারাউন্ড 120 ওভার্স তারা ব্যাটিং করেছেন। এটা কিন্তু আসলে খুবই প্রশংসার দাবিদার রাখে। আপনি যদি বাংলাদেশকেও ব্যাট করাতেন ফোর্থ ইনিংসে, আমার মনে হয় না যে বাংলাদেশ এতগুলো ওভার খেলতে পারতো, টু বি অনেস্ট। সো এই জায়গা থেকে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স আমরা একটা কোশ্চেন মার্ক হয়তো রাখতে পারি, যে আয়ারল্যান্ডের মতো একটা টিম যারা আসলে নিয়মিত টেস্ট খেলে অভ্যস্ত নয়, উপরন্তু চতুর্থ এবং পঞ্চম দিনের পিছে তারা 120টা ওভার কিভাবে সার্ভাইভ করলেন এবং নিয়ার অ্যাবাউট 300 রানস তারা স্কোর করেছেন। কার্টিস ক্যাম্পার খুব সাবলীলভাবে কিন্তু আসলে বলগুলো ডিফেন্ড করেছেন। আমাদের বোলাররা কিন্তু ওইভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি, এবং একটা পর্যায়ে আসলে নবম উইকেটের যে পার্টনারশিপটা হচ্ছিল, সেটা কিন্তু এমন একটা পর্যায়ে গিয়েছিল টেস্টটা ড্র হবে কিনা সেরকম একটু কি দিচ্ছিল কিন্তু এই সম্ভাবনা। কিন্তু এই হাসান মুরাদের আসলে একই ওভারে পরপর 2টা উইকেটের নেওয়াতে আমরা আসলে ম্যাচটা ক্লোজ আউট করতে পারি, কিন্তু শঙ্কার কিন্তু কিছুটা জায়গা তৈরি হয়েছিল। তো আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে একটু ওয়ার্কআউট করার জায়গা রয়েছে বাংলাদেশ বোলারদের। পিচ নিয়ে যদি আপনি বলেন সংক্ষেপে। পিচ প্লেড ওকে, আমার কাছে মনে হয়েছে, এবং পুরো 5টা দিনে কিন্তু পিচ মোটামুটি ইভেন অ্যাটিটিউড করেছে। আপনি যদি অ্যাভারেজ বাউন্স দেখেন, টার্ন দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম দিন থেকে পঞ্চম দিনে খুব একটা পার্থক্য পাইনি। উল্টো যেটা হয়েছে, উইকেট কিছুটা মানে টায়ারিং হওয়াতে, স্লো ডাউন হওয়াতে টার্নগুলো কিছুটা স্লো ছিল, ওই জন্য ব্যাটসম্যানরা অ্যাডজাস্ট আর একটু ইজিলি করতে পেরেছে। আমার মনে হয় এই টনি হেমিং এর কারিশমা আমরা দেখতে পাচ্ছি। 120 ওভার যে ব্যাট করেছে আয়ারল্যান্ড, অ্যারাউন্ড মানে নিয়ার অ্যাবাউট 120 ওভার্স, তার পেছনে কিন্তু উইকেটের কিছুটা টায়ার্ড হয়ে যাওয়ার একটা ফ্যাক্টর রয়েছে। কারণ নর্মালি মিরপুরে আমরা যেটা দেখি যে এই উইকেটগুলোতে বল যখন টার্ন করে বা ভ্যারিয়েবল বাউন্স থাকে, এই ইফেক্টটা খুব মানে ফাস্ট হয়, টার্নগুলো খুব কুইক হয়, ঠিক আছে, এবং আপনার যদি ভ্যারিয়েবল বাউন্স থাকে সেটাও খুবই আনইভেন হয়ে থাকে। কিন্তু এই টেস্ট ম্যাচে কিন্তু আমরা সেই আনইভেন বাউন্স ততটা দেখতে পারিনি, এবং টার্নগুলো অ্যাজ দ্য ম্যাচ ওয়াজ প্রোগ্রেসিং স্লো হচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটাররা অ্যাডজাস্ট করতে পারছিলেন। কিন্তু মিরপুরে কিন্তু নর্মাল আমরা দেখি না। বাংলাদেশের যে দুটো ঐতিহাসিক টেস্ট বিজয় রয়েছে, দ্যাট ইজ মানে ওয়ান এগেইনস্ট ইংল্যান্ড অ্যান্ড আদার এগেইনস্ট অস্ট্রেলিয়া, সেই উইকেটগুলোতে কিন্তু দ্রুত রান করার একটা ব্যাপার ছিল, যে উইকেটে টিকে থাকা অসম্ভব, দ্রুত রান করে ম্যাচে যতটা এগিয়ে থাকা যায়। এখানে কিন্তু আমরা একটু অপোজিট চিত্র দেখেছি। সো অবশ্যই উইকেটে কিছুটা চেঞ্জ হয়তো আসতে শুরু করেছে। প্রতীক ভাই, বাংলাদেশ একটা টুর্নামেন্ট জয়ের খুব দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে, এবং আমরা কমেন্টেটরদের বলতে শুনছিলাম যে বাংলাদেশ থেকে যে কমেন্ট্রি করতে গিয়েছিলেন, রাইজিং স্টার যেটাকে আমরা ইমাজিনেশন বলি, এখানে উনি বলছিলেন যে বাংলাদেশের সাপোর্টার হলে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া লাগবে রেগুলার, কিংবা এরকম টাইপের ডক্টর দেখানো লাগবে। তো যে ম্যাচটা আসলে খুব কমফোর্টেবলি বাংলাদেশে জেতার কথা ছিল ফাইনালে, সেই ম্যাচটা বাংলাদেশ এমন একটা অবস্থা যে আমি খেলা দেখা বন্ধ করে দিয়েছিলাম। পরে স্কোর কার্ডে দেখছি যে বাংলাদেশ এটার সুপার ওভার পর্যন্ত নিয়ে গেছে, এবং সেখানেও বাংলাদেশ হেরেছে। ওভারঅল রাইজিং স্টার কিংবা ইমাজিন এশিয়া কাপটা কেমন দেখলেন? বেশ ভালো যদি বলতে চাই। এখন নর্মালি এই রিজিয়নেতে ইন্ডিয়া খুবই ফর্মিডেবল একটা সাইড থাকে। এখানে কিন্তু ভারতের আমরা যেই দলটা পাঠিয়েছে দেখে থাকি, ব্যাটিং লাইনআপটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত ব্যাটিং লাইনআপ। জিতেশ শর্মা ছিলেন, ভাইভাব সূর্যবংশী ছিলেন, নামানধীর ছিলেন। সো কিছু দুর্দান্ত ব্যাটার আসলে ইন্ডিয়ান লাইনআপে যারা রেগুলার আইপিএল খেলে থাকে। কিন্তু ইন্ডিয়ার বোলিংটা কিন্তু খুবই নির্বিষ আমার কাছে মনে হয়েছে, এবং এটা সবসময় আমরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও কিন্তু দেখে থাকি, যেহেতু এটা টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট ছিল, আপনার বোলিং যদি ক্ষুরোধার না হয় সেই ক্ষেত্রে
কিন্তু আপনি টাইটেল ক্লেম করতে পারবেন না। এবং ইন্ডিয়া এত ভালো একটা ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও ইভেন লোয়ার ডাউন অর্ডার আশুতোষ শর্মা পর্যন্ত ছিল। সো এই টিম কিন্তু আমরা শুরুতে দেখে মনে হচ্ছিল যে খুবই কমফোর্টেবলি তারা টাইটেলটা ক্লেম করবে, কিন্তু আসলে ফলশ্রুতিতে কিন্তু এটা করতে পারেনি তারা। এবং এর একটা মাত্র কারণ হচ্ছে তাদের বোলিং অ্যাটাকে ভ্যারিয়েশনের অভাব এবং ল্যাক অফ পেনিট্রেশন যদি বলতে চাই তাদের বোলিং অ্যাটাকে। তারা টুর্নামেন্ট থেকে আসলে কোন জায়গাটাতে ছিটকে গেছে সেটা বাংলাদেশের সাথে সেমিফাইনালে লাস্ট 2টা ওভারে এবং ডেথ ওভারে নামান ধীরের মতো বোলারকে দিয়ে বল করানো, এটা আমি আসলে কোনো কারণ খুঁজে পাইনি। এস এম মেহরব হোসেন যিনি কিনা পুরোটা টুর্নামেন্ট স্ট্রাগল করেছেন উনি পর্যন্ত ক্যাপিটালাইজ করতে পেরেছেন। তো ইন্ডিয়ার কথাটা আসলে এখানেই শেষ। এটা যদি বলি যে বাংলাদেশের এই টুর্নামেন্টের অ্যাচিভমেন্টের একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জেতা। তো আমি আসলে যে ইন্ডিয়া যত টাইটেল ক্লেম করে নাই তাদের কথাটা বললে ইকুয়েশন থেকে আউট করে দিলাম আর কি। এখন আসি আমি বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি উল্লেখযোগ্য পারফরমেন্স দেখেন তাহলে পুরা টুর্নামেন্টে এই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ জয়। আমি জিনিসটা একটু অন্যভাবে দেখতে চাই, যেহেতু আমরা একটু অ্যানালাইজ করাটা কাজ, আমাদের একটু সূক্ষ্ম বিশ্লেষণ করা কাজ, এই ঘাটতিগুলো বের একটু আগে হয়ে আসে আর কি। তো আপনি এই পুরোটা টুর্নামেন্টে বাংলাদেশের উল্লেখযোগ্য বা নোটেবল পারফরমেন্স একটাই দেখতে পারবেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য উইন এগেনস্ট ইন্ডিয়া ইন দ্য সেমিফাইনালস। গ্রুপ পর্বে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি। আফগানিস্তানের এই টিমটা আমার কাছে খুব একটা স্ট্যান্ডার্ড মনে হয়নি, আরো বেটার টিম হয়তো, বেটার টিম তারা পাঠাতে পারতেন। এক দুইজন হয়তো আমরা ভালো পারফরম্যান্স দেখেছি, যেমন গাজানফারকে ওনারা এই টুর্নামেন্টে খেলেছে, সিদ্দিকুল্লাহ আতাল ছিলেন। অ্যাপার্ট ফ্রম দিস কিন্তু আমরা খুব বেশি কোয়ালিটি প্লেয়ার, শ্রীলঙ্কার টিমও কিন্তু ভালো ছিল, হ্যাঁ বলতে পারি, এবং শ্রীলঙ্কার সাথে জিততে পারেনি বাংলাদেশ, আসলে টার্গেটটা চেজ ডাউন করতে পারেনি। এখন আমি এই জায়গাটাতেই আসি, বাংলাদেশের এই যে মানে রাইজিং স্টার এশিয়া কাপে যে টিমটা গিয়েছে, এখানে মিডল অর্ডারের ব্যাট কারা করেছেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তারা যদি আপনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা বলেন, আকবর আলী যে শটটা খেলে আউট হলেন, দুর্নীতিওয়ালা লাগে ডেলিভারিতে যে স্টাম্পড হলেন, ওই মুহূর্তে কিন্তু ওই শটটা খেলার দরকারই ছিল না। ইয়াসির আলী চৌধুরী রাব্বি শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশ করতে পারেন, এবং উনি কিন্তু লাস্ট ওভারে ক্যাচ ড্রপও হয়েছিল। পরবর্তীতে উনি যখন নন স্ট্রাইকে যান, এস এম মেহরব হোসেন একটা 6ও মারেন। তাহলে ইট ওয়াজ অল আপ টু ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যেহেতু উনি উইকেটে সেট ছিলেন এবং রাত নায়কের মতো মানে বোলার যিনি ডেথ ওভারে বল করে ইউজড না, ওটা কিন্তু শ্রীলঙ্কার একটা মিস ক্যালকুলেশন ছিল। বা আপনি আরেকভাবে বলতে পারেন যে রান যেহেতু কম ডিফেন্ড করতে হতো, ভালো বোলারদের তার আগে আসলে বলটা কুড়িয়ে ফেলেছেন যেন খেলাটা ডিপে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে শেষ 3 বলে একটা যদি ওভার বাউন্ডারি হিট করা যেত তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা ক্লেম করতো। ইয়াসির আলী চৌধুরী সেই জায়গায় নিজেকে প্রমাণ করতে পারেননি। আপনি যদি টুর্নামেন্টে কি কোনোটাতেই ক্লেম করতে পেরেছেন? না ওভাবে আসলেই হয়নি। ওই মাঠে নামার পর থেকে আমার কেন জানি মনে হয় যে উনি ম্যাচ জিতেই বের হবেন, কিন্তু কখনো ওনাকে আমি ওই ওভারঅল কখনো পারফরম্যান্স দেখি নাই। কনফিডেন্সটা থাকা ভালো, কারণ আপনি গেলেতেই বিশ্বাসটা থাকতে হবে যে আমি পারবো, কিন্তু এটা বডি ল্যাঙ্গুয়েজেই থাকে, কোনো পারফরম্যান্স এক্সিকিউশন আসছে না সেটাই। আপনি যদি ফাইনাল ম্যাচের কথাটা বলেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বির কিন্তু এখানে হিরো হওয়ার সুযোগ ছিল অবশ্যই, কিন্তু উনি মানে এই ধরনের উইকেটে একটা এক্সট্রাভেগেন্ট শট, ইনসাইড আউট শট খেলতে গিয়ে আসলে ইরফান নিয়াজির হাতে ক্যাচ দিয়ে ফেরত চলে যান। সো ইয়াসির আলী চৌধুরীর জন্য আসলে জাতীয় দলে ঢোকার যে আউটসাইড একটা চান্স ছিল, আর মানে সেটাও এই টুর্নামেন্টের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছে। আকবর আলীর ক্ষেত্রেও আমার কাছে যেটা মনে হয়েছে যে এই টুর্নামেন্টটাতে যদি পারফরমেন্স করার একটা সুযোগ ছিল, সেটা হয়তো ওনার আরো বেশি কাছাকাছি যাওয়ার টিমের একটা সুযোগ ছিল, এবং ওনার ফাইনালে আমি ক্যাপ্টেন্সিতেও কিছু আসলে আমার কাছে দুর্বলতা মনে হয়েছে। আসলে বিষয়টা কি, একজন মানে প্লেয়ার তার কি রোল যেটা, সেটা ইদার ব্যাটিং এ হোক বোলিং এ হোক, ওটা যখন আপনি প্রপারলি মানে সার্ভ করতে পারবেন না, তখন আপনার বাকি অ্যাসপেক্টগুলোতে কিন্তু তার প্রভাব পড়ে। আপনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যেখানে আকবর আলী মানে ভালো করেছিলেন বা বাংলাদেশ শিরোপা জয়লাভ করে, সেখানে কিন্তু ব্যাট হাতেও তার দুর্দান্ত পারফরমেন্স ছিল, এবং ওইটার একটা মোমেন্টাম কিন্তু ওনার ক্যাপ্টেন্সিতে ক্যারি করেছেন। যেহেতু উনি স্ট্রাগল করেছেন এই টুর্নামেন্টে, ক্যাপ্টেন্সিতে কিছু জায়গা আসলে ভুল হয়ে গেছে। জিশান আলমের কথা বলি, ক্রুশাল মোমেন্টে উনি সেমিফাইনালে ক্যাচ মিস করেন আশুতোষ শর্মার, বাংলাদেশকে কিন্তু হ্যাভিলি পে করতে হতে পারত। আবার ফাইনালে যদি আপনি বলেন আরাফাত মিনহাসের একটা ক্যাচ, উনি মিড অফে খুব ইজি ক্যাচ ড্রপ করেন। সুপার ওভারে ওনার ব্যাটিং অ্যাপ্লিকেশন নিয়ে আমার আসলে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কারণ দেখেন ম্যাচটা যখন টাই হলো, সুপার ওভারে আপনি আহমেদ দানিয়ালের একটা ডেলিভারি ওয়াইডে 4 রান হলো, দ্যাট মিনস 5 রান ফ্রি, এবং আপনি জানেন যে রিপন মন্ডল সুপার ওভারে বোলিং করবেন, এবং উনি যে ধরনের রিদমে রয়েছেন, অ্যারাউন্ড 10 রানস যদি আমরা তাকে ডিফেন্ড করার জন্য দিতে পারি, ম্যাচটা আমরা নিশ্চিত জিতবো। 2টো বলে 6 রান অলরেডি সংগৃহীত হয়ে গেছে। অপর পাশে হাবিবুর রহমান সোহান রয়েছেন,
জিশান আলম যদি চেষ্টা করতেন যে একটা সিঙ্গেল নিয়ে হাবিবুর রহমান সোহানকে দিতে, তাহলে উনি বাকি 3 বলের একটা উনি নিশ্চিতভাবে বাউন্ডারি ছাড়া করতে পারতেন। যদি তাও না হতো, বাংলাদেশ যদি এটাও প্ল্যান করতে যে বাকি 4 বলে 4টা সিঙ্গেল বা একটা ডাবল, তাহলেও 10 থেকে 11 রান হতো, 12 রানের একটা টার্গেট তারা দিতে পারতো পাকিস্তানকে। এবং রিপন মন্ডল যেই ধরনের ফর্মে ছিলেন উনি সেটা ডিফেন্ড করতে পারতেন। সো ম্যাচ অ্যাওয়ারনেসের জায়গা সেটা জাতীয় দলের ক্ষেত্রেও প্রশ্নবিদ্ধ, এই ইমার্জিং টিমের ক্ষেত্রেও প্রশ্নবিদ্ধ। আপনি ইন্ডিয়ার সাথে যদি মানে সুপার ওভারের কথা বলেন, 1 রান লাগে, সেখানে ইয়াসির আলী চৌধুরী রাব্বি কেন 6 মারতে গেলেন? সেটা তো অনেকটা আমার যে মুশফিক আর মাহমুদুল্লাহর 3 বলে 2 রান লাগার ক্ষেত্রে যে ব্লান্ডারটা করেছিল, অনেকটা সেই কথাই কিন্তু মনে পড়ছিল। ওই ম্যাচ যদি আরেকবার সুপার ওভারে যেত, বাংলাদেশ তো আর আসলে জিততে পারতো না, কারণ রিপন মন্ডল সেক্ষেত্রে আর বোলিং করতে পারতেন না। সো এই জায়গাগুলো অল ইন অল, এই গেম সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা এটা এখনো ওয়ান্টেডই রয়ে গেছে। এটা কিন্তু আসলে আমরা কোনো উত্তর পাচ্ছি না। আপনি যদি ফাইনাল ম্যাচে সুফিয়ান মুকিমের স্পেলটা দেখেন, উনি তো লেফট আর্ম চায়নাম্যান বোলার চেঞ্জ করে দিলেন। জি, তাহলে আমরা যেটা বলি যে রাইট আর্ম লেগ স্পিনের ক্ষেত্রে আমরা গুগলি পিক করতে পারি না বা প্রেডিক্টও করি না, এই কথাটা মানে অনেকে শুনলে ভাববে যে অ্যামাচার ক্রিকেটের কথা। বাট আমরা যদি গুগলি বা কনভেনশনাল লেগ স্পিন দুটোর কোনো একটা পিক করতে স্ট্রাগল করি, সেই ক্ষেত্রে প্রতিটা বল কিন্তু আমরা গুগলির জন্য খেলতে পারি, তাতে অন্তত প্যাড আর স্ট্যাম্পটা আমরা রক্ষা করতে পারি। তো সুফিয়ান মুকিমের যে ভ্যারিয়েশন, সেটা বাম হাতে ব্যাটারদের জন্য কিন্তু স্ট্যাম্পের ভিতরে উইকেট, হ্যাঁ, তো এটা কিন্তু বোল্ডের জন্য বল করা হয়, যে লেফট আর্ম চায়নাম্যান যে ভ্যারিয়েশনটা করে। তো আপনি এস এম মেহরাব হোসেনের কথা বলেন, আপনি মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা বলেন, বুঝতেই পারি মাহফুজুর রহমান রাব্বির কথা বলেন, তারা প্রত্যেকে ব্যাট এবং প্যাডের মাঝে হিউজ গ্যাপ রেখে আসলে শটগুলো খেলার চেষ্টা করেছেন এবং তাদের স্ট্যাম্প কিন্তু উড়ে গেছে সবারই। তো এই জায়গাগুলো আমার মনে হয় আসলে আমাদের কাজ করার কথা তো অনেকদিন ধরে বলে আসছি, দেখতেটা পাবো কবে, এক্সিকিউশনটা কবে দেখতে পারবো, এগুলো আসলে প্রশ্নের বিষয় রয়ে যাচ্ছে। একটা সেন্টেন্সে যদি বলি, ওভারঅল এই মানে টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স এবং আপনার কাছে কোন টিমের পারফরমেন্সটা আপনার কাছে বেটার মনে হয়েছে? পাকিস্তান প্লেড ওয়েল। পাকিস্তান দুর্দান্ত খেলেছে, তাদের এই টিমে কিন্তু খুব বেশি মানে নামকরা প্লেয়ার নেই, ছিল না। মানে রাইজিং স্টারের মধ্যে আমরা পিএসএল এ যাদের খুব নিয়মিত পারফর্ম করতে দেখি তেমন প্লেয়ারও ছিল না। এই দল নিয়ে পাকিস্তান এত দূর এসেছে, এটা আসলে তারা তাদের লিমিটেড রিসোর্সের মধ্যে বেশ আসলে ভালো করেছে। পুরো টুর্নামেন্টে যদি বাংলাদেশের এবং ওভারঅল পারফরমেন্স যদি বলি, কি পারফরমেন্স কাদেরকে মনে হয়? ব্যাটিং এ হাবিবুর রহমান সোহান আসলে দুর্দান্ত করেছেন। উনি 5 ম্যাচ খেলে 228 রান সংগ্রহ করেছেন, ওনার অ্যাভারেজ 57, স্ট্রাইক রেট 180 প্লাস। ভাইভাব সূর্যবংশী উনি দুর্দান্ত করেছেন, স্ট্রাইক রেট অ্যাবাউট 200 এবং হাইয়েস্ট রান স্কোরের তালিকায় উনি 2 নম্বরে ছিলেন। এবং টপ অফ দি লিস্ট মাস সাদাকাত পাকিস্তানের, যেটা আমি বলছিলাম যে খুব আন করে কিছু মুখ, কিন্তু আসলে তারা খুব ভালো পারফর্ম করেছেন। বোলিং এ আসলে রিপন মন্ডল হাইয়েস্ট উইকেট টেকার, আনডাউটেবলি, হ্যাঁ, 11টা উইকেট নিয়েছেন। ইকোনমি বিলো 7। আপনি রাকিবুল হাসানের কথা বলতে পারেন বাংলাদেশের, উনি কিন্তু সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায়, হ্যাঁ, সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় উনি 3য় স্থানে রয়েছেন, 8টা উইকেট সংগ্রহ করেছেন। সো হ্যাটস অফ টু বাংলাদেশি প্লেয়ার্স যারা আসলে ভালো করেছেন। এবং আমি হাতে গোনা 4-5 জন, হ্যাঁ, ছোট্ট করে একটা কথা বলি যে রাকিবুল হাসান, সুফিয়ান মুকিমের যে স্পেলটা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, এস এম মেহরাব হোসেন, বিং আ লেফট হ্যান্ডার, তারা লেফট আর্ম চায়নাম্যানের ভেরিয়েশনটা পিক করতে স্ট্রাগল করেছেন, ব্যাট এবং প্যাডের মাঝে একটা গেট ওপেন করে দিয়েছেন। রাকিবুল হাসান কিন্তু সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট এনেছেন এবং উনি কিন্তু সাকসেসিভ সুইপ শট খেলে তাকে কিন্তু তার সেই যে মানে ন্যাগিং লাইন অ্যান্ড লেন্থটা সেটা থেকে বিচ্যুত করেছেন। সো এই বুদ্ধিমত্তাগুলো আসলে আমরা এক্সপেক্ট করছিলাম আরো টপ অফ দি অর্ডারে, তাহলে হয়তো ম্যাচটা আমরা বের করে আনতে পারতাম। আমরা এবার অ্যাশেজের সম্পর্কে একটু জানতে চাই। আমরা 2 দিনে অ্যাশেজ শেষ হয়েছে, একটা ফার্স্ট টেস্ট, এবং সেক্ষেত্রে যদি আমি বলি, আমি যখন খেলাটা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এটাও হয়তো খুব মানে অস্ট্রেলিয়ার ব্যাটিংও কলাপস করছিল, আমরা যেটা দেখছিলাম। অতিমানবীয় একটা ইনিংস ট্রেভিস হেডের। হ্যাঁ, এবং এটা আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের কিন্তু একটা দুর্দান্ত প্ল্যানিং ছিল যে ট্রাভিস হেডকে প্রমোট করা টপ অফ দি অর্ডার। উনি কিন্তু টেস্ট ম্যাচে টপ অফ দি অর্ডার ব্যাট করেন না, লোয়ার মিডল কিংবা মিডলে খেলেন। হ্যাঁ, যেহেতু আমরা দেখতে পেরেছি কি যে উইকেটে সার্ভাইভ করা নিয়ারলি মানে পসিবল, হার্ডলি পসিবল। হ্যাঁ, এখন যেহেতু টার্গেট ছিল অ্যারাউন্ড 200, অস্ট্রেলিয়া হয়তো এটাই টার্গেট করেছে যে অনেকটা টি20 অ্যাপ্রোচে যদি খেলে ম্যাচটা বের করে আনা যায়। এবং এই টিমে আপনি দেখেন ক্যামেরুন গ্রিন রয়েছেন, ট্রাভিস হেড রয়েছেন, জ্যাক ওয়েদারেল রয়েছেন, যিনি বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নিয়মিত ওপেন করে থাকেন। সো তারা কিন্তু ওরকম অ্যাপ্রোচেই গিয়েছে এবং 28 ওভারে তারা 200 রানের টার্গেটটা চেস করেছে। এবং আপনি একটা মজার বিষয় দেখেন, এই টেস্ট ম্যাচে সর্বোচ্চ ওভার ব্যাটিং করেছে একটা ইনিংসে অস্ট্রেলিয়া, দ্যাট ইজ প্রথম ইনিংসে 45 ওভার ব্যাট করে 132 রান করেছেন। ইংল্যান্ড কিন্তু দুটো ইনিংসের কোনোটাতেই 35 ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি। সো উইকেটে সার্ভাইভ করাটা আসলে কতটা কঠিন ছিল এখান থেকে বোঝা যায়। এবং ফার্স্ট ইনিংস শেষে দুটো টিমই কিন্তু নেক টু নেক ছিল, বা বলতে পারি ইংল্যান্ড কিছুটা এগিয়ে ছিল, কিন্তু আসলে যে ট্রাভিস হেডের অমানবিক
একটা ব্যাটিং পারফরমেন্সে বা দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে অস্ট্রেলিয়া আসলে সেকেন্ড ইনিংসেও কলাপস করছিল, কিন্তু ওর ওই ব্যাটিংটাই আসলে ম্যাচটা বের করে তো সিরিজটাতে এগিয়ে যায়। এবং সেকেন্ড টেস্টটা হবে ব্রিসবেন গাবা, সেখানে আসলে ফাস্ট বোলারদের এরকম একটা ধুমধুমার লড়াই আমরা অনেক সাহায্য থেকে থাকে। তা আপনি দেখেন মার্কুট, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন এরকম ফাস্ট বোলার, আবার অপর পাশে রয়েছেন মিচ স্টার্ক, এরকম ডগেট নতুন অ্যাড হয়েছেন, ক্যামেরন গ্রিন রয়েছেন। সো আমরা আরেকটা এন্থ্রালিং টেস্ট ম্যাচ আশা করতে পারি। আমরা ট্রাই সিরিজ দেখছিলাম জিম্বাবুয়ে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার, এবং টুর্নামেন্টটা মোরালেস পাকিস্তান একপেশভাবেই অলরেডি ফাইনালে পৌঁছে গেছে। এখন আজকে এবং আগামী 2 দিনে 2টা খেলাতে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের উপর ডিপেন্ড করছে কারা ফাইনাল খেলছে পাকিস্তানের সাথে। ওভারঅল ম্যাচ নিয়ে আপনি কেমন দেখছেন? শ্রীলঙ্কা তো মানে ফার্স্ট লেগে আসলে জিম্বাবুয়ের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে, এবং শ্রীলঙ্কা প্রায় প্রতিটা ম্যাচে কিন্তু এই টুর্নামেন্টে বড় ব্যবধানে হেরেছে। সো রান রেট একটা ইস্যু তাদের জন্য। এই টিমটা তো কম্প্যাক্ট একটা টিম, লং টাইম এই টিমটা কিন্তু ক্যারি করছে শ্রীলঙ্কা। আপনি যদি শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপের ক্ষেত্রে দেখেন, চারিতা শ্রীলঙ্কার অ্যাবসেন্স তাদের মিডল অর্ডারকে আসলে একটু ভোগাচ্ছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে টপ অর্ডার ব্যাটারদের আধিক্য এই লাইনআপটাতে বেশি। রাজাপাকসা অনেকদিন পর টিমে, কুশাল পেরেরাকে নাম্বার 4-এ খেলাচ্ছেন, তারা কিন্তু পুরাতন বলে স্ট্রাইক রোটেট করে খেলে অভ্যস্ত নয়। এবং আপনি যদি মিডল অর্ডারে দেখেন যে স্ট্রাইক রোটেট করে খেলার মতো ব্যাটার নেই। দার্শন সানাকা একটু উপরে ব্যাট করছেন, হাসারাঙ্গা রয়েছেন, সবাই কিন্তু একটু মেরে খেলতে অভ্যস্ত। তো যেই ধরনের উইকেটে বোলাররা অ্যাডুকুয়েট পারচেস পান, সেখানে আসলে ব্যাটিং লাইনআপটা স্ট্রাগল করছে। চারিতা শ্রীলঙ্কা থাকলে হয়তো স্টোরি কিছুটা ডিফারেন্ট হতে পারতো, বাট ইয়েট দেখা যাক এখন কারণে তো আসলে পুরো টিম, মানে আমার কেন জানি মনে হচ্ছে যে সামো একটু খেই হারানো খেলা দেখতে পাচ্ছি ভাই শ্রীলঙ্কার কাছ থেকে। জি, তো এখন বাকি দুটো ম্যাচ রয়েছে, দেখা যাক আসলে যে, এবং জিম্বাবুয়ের সাথে যে ম্যাচটা শ্রীলঙ্কার রয়েছে এটাই আসলে ডিসাইডিং ফ্যাক্টর যে ফাইনালে কে খেলবেন। কারণ যে রকম ফর্মে লঙ্কান ব্যাটারে রয়েছেন, তাতে পাকিস্তানের সাথে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা যেটাও তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো ফিঙ্গার্স ক্রসড আসলে। আমরা আজকে প্রোগ্রামের শেষ পয়েন্টটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, এটা টেস্ট সিরিজ চলছে এবং আমরা ফার্স্ট টেস্টটা দেখেছি, অলরেডি রেজাল্ট এসেছে, এবং সেকেন্ড টেস্ট গুয়াহাটিতে চলছে অলরেডি আমরা যখন কথা বলছি। সেখানে ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকা 489 রান করেছে এবং ইন্ডিয়া মাত্র 201 রানে অল আউট হয়েছে। গুয়াহাটির পিচ কি আসলে ইন্ডিয়া বুঝতে পারেনি? বিষয়টা কেমন যে দেখেন, শুভমান গিল কিন্তু আসলে ইংল্যান্ডের সাথে লাস্ট যে সিরিজ ইংল্যান্ডের মাঠে ইন্ডিয়া টেস্ট সিরিজ ড্র করে, ওখানে কিন্তু অনেকটা উনি আসলে হোল্ড করে রেখেছিলেন ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপটাকে। বিরাট কোহলি আসলে অবসরে যাওয়ার পর শুভমান গিলও যেহেতু ইনজুরিতে, কোয়ালিটি ব্যাটারের অভাব কিন্তু আমরা মিডল অর্ডারে দেখতে পাচ্ছি। তো ফার্স্ট টেস্টে কলকাতাতে খুবই ছোট্ট একটা টার্গেটও কিন্তু ইন্ডিয়া চেস ডাউন করতে পারেনি, এবং টানা 4টা ম্যাচ নিজের মাঠে ইন্ডিয়া কিন্তু পরাজিত হয়েছে, 3টে নিউজিল্যান্ডের সাথে, একটা সাউথ আফ্রিকার সাথে, এবং খুব কম টোটালগুলোই 150 থেকে 200 রানের টোটালগুলো তারা আসলে চেস ডাউন করতে পারেনি। সো এটা কিন্তু একটা ওয়েক আপ কল ইন্ডিয়ান ক্রিকেটের জন্য, যেহেতু আমরা জানি তাদের ডোমেস্টিক অনেক স্ট্রংলি স্ট্রাকচার্ড, অনেক অর্গানাইজড ওয়েতে তাদের ডোমেস্টিকটা চলে। সো আই গেস টিম সিলেকশনের ক্ষেত্রে আমার মনে হয় একটু বুদ্ধিমত্তার পরিচয় ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট দেখাতে পারেন, যারা আসলে প্রপারলি টেস্ট খেলে অভ্যস্ত বা রান জিতে 4 দিনের ম্যাচে যাদের রেকর্ড ভালো খেলছে। অভিমন্যু ঈশ্বরন নামে একজন ব্যাটার রয়েছেন, উনি আসলে অনেক দিন ধরে ইন্ডিয়ান সেটআপের বাইরে ঘোরাঘুরি করছেন। তো জয়সওয়াল যেহেতু স্ট্রাগল করছেন, এবং আমরা কিন্তু মিডিয়াতে দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকা হ্যাজ ফাউন্ড অ্যান অ্যান্টিডোট এগেইনস্ট জয়সওয়াল, ঠিক আছে। তো অভিমন্যু ঈশ্বরনকে নতুন করে ইনক্লুড করে খেলানো হয়তো যেতে পারতো, আমার মনে হয় সেটা তারা করেনি। ঘরের মাঠে হয়তো ট্রায়াল করার সুযোগ ছিল। কেএল রাহুল আসলে প্রপারলি সার্ভ করতে পারেনি, এখনো লাস্ট ইনিংসটা বাকি রয়েছে, এবং আমার মনে হয় ইন্ডিয়ার এই টিমের পটেনশিয়াল রয়েছে এই টেস্ট ম্যাচটা এখনো ড্র করার। সো দেখা যাক আসলে কি করতে পারে। তবে এই দুটো টিমের মধ্যে কোন জায়গায় কি ডিফারেন্স হয়েছে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো টেইল এন্ড ব্যাটিং। আপনি মুতুসামির কথা বলেন, আপনি মার্কো ইয়ানসেনের কথা বলেন, ইভেন কাইল ভেরেইনি লোয়ার ডাউন দি অর্ডারে এদেরকে সাথে অলমোস্ট 250 রানের একটা বিট করে দিয়ে গেছে। জি, আসলে এটাই সেকেন্ড টেস্ট ম্যাচে পার্থক্য করে দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে 201 রানে মানে অল আউট হওয়ার মতো টিম তো ইন্ডিয়া না। এটা আপনি বলতে পারেন যে মার্কো ইয়ানসেনের আসলে অসাধারণ একটা স্পেলেই ইন্ডিয়ান ব্যাটিং লাইনআপটা ভেঙে পড়েছে। এবং আমি বলছিলাম যে আপনি যখন একটা অ্যাসপেক্টে ভালো করবেন, উনি যখন 91 রান স্কোর করলেন ব্যাটিংয়ে, সেই কনফিডেন্সটা কিন্তু মার্কো ইয়ানসেন তার বোলিংয়ে ক্যারি করেছেন। এবং আপনি একটা মজার স্ট্যাট দেখবেন যে ইন্ডিয়ান সয়েলে মার্কো ইয়ানসেনের মানে এই পর্যন্ত
মানে শর্ট বলে উইকেট পার্সেন্টেজ সবচেয়ে বেশি, মানে যতগুলো শর্ট বল করা হয়েছে তার মধ্যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ উইকেট কিন্তু নিতে পারছেন মার্কো ইয়ানসেন। এবং তার একটা বড় কারণ ওনার হাইটটা যদি আপনি দেখেন, আপনি রবীন্দ্র জাদেজার ডিসমিসাল দেখেন, নীতিশ কুমার রেড্ডির ডিসমিসাল দেখেন, তারা কিন্তু আসলে বলটা রেডি করতে পারেনি যে কোথায় বলটা পিচ করে কোথায় রিচ করবে। সো মার্কো ইয়ানসেনকে হ্যাটস অফ জানাতে হবে। আমরা একটা কম্পিটিটিভ টেস্ট ম্যাচ মানে দেখার আশা করেই আজকের ম্যাচ কম্পিটিটিভ তো বলা যাবে না, বাট বলতে পারি যে ইন্ডিয়া হয়তো প্রপার অ্যাপ্লিকেশন শো করবে যেন তারা ম্যাচটা সেভ করতে পারে। এই অ্যাপ্লিকেশনটা দেখার অপেক্ষায় আমরা হয়তো থাকবো। আশা করি ভালো একটা টেস্ট ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। প্রতীক ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। দর্শক, আমরা যদি বলি যে আগামী সপ্তাহে আমরা কি কি খেলা দেখতে যাচ্ছি সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। জিম্বাবুয়ে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার এই ম্যাচটা আমরা এখনো পর্যন্ত দুইটা ম্যাচ আছে সেটাও আমরা দেখতে যাচ্ছি। এসএসের সেকেন্ড টেস্ট শুরু হতে যাচ্ছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ওডিআই সিরিজ আছে সামনে। এবং আগামী সপ্তাহে এই ম্যাচগুলোর অ্যানালাইসিস নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।